ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। সংরক্ষণের অভাবে প্রতি বছর হাজার কোটি টাকার আলু নষ্ট হচ্ছে রংপুর অঞ্চলে। মৌসুমে ন্যায্য মূল্য না পাওয়ায় নিঃস্ব হয়েছেন বহু চাষি। শুধু এবছরই মূল্য ধসে প্রায় 4.5 কোটি টাকা লোকসান হয়েছে রংপুরে। বছরের পর বছর ধরে একই ভোগান্তির চিত্র, কিন্তু তার কোনো প্রতিকার নেই। এবারও বাম্পার ফলনের পর কৃষকের দুশ্চিন্তার শেষ নেই। তাই সমস্যা সংকট সমাধানের পথ খুঁজতেই আজকের তালিখাতার আলোচনা। আর তালিখাতার আজকের বিষয়, আলুর ভালো ফলনেও কৃষকের কপালে কেন চিন্তার ভাঁজ। আর আলোচনা করতে আমার সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন সিটি ইউনিভার্সিটির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর খন্দকার শরীফুল ইসলাম, এবং আমার সাথে আরও যুক্ত আছেন রংপুর থেকে আলু চাষি মোহাম্মদ রাসেল মিয়া। দুজনকেই স্বাগত। ডক্টর খন্দকার, আপনার কাছে আমি যাব, কিন্তু তার আগে আমি একটু আলু চাষি আমার সাথে যিনি রয়েছেন মোহাম্মদ রাসেল মিয়া, তার কাছ থেকে একটু যদি এই মুহূর্তের পরিস্থিতিটা একটু যদি শুনে নিতে চাই। যেটি বলা হচ্ছে যে আলুর ফলন ভালো হয়েছে, সেটি নিশ্চয়ই আপনিও বলবেন, কিন্তু বাজার দর নিয়ে আসলে আপনাদের অভিযোগটা কোন জায়গায়, মানে কোন জায়গায় আসলে বাজার দর নিয়ে সংকটটা হচ্ছে এই মুহূর্তে এখন, সেটি যদি একটু শুনে নেই রাসেল মিয়া। জি, আপনাকে ধন্যবাদ, ডিবিসি নিউজকে ধন্যবাদ যে আমার মতো একজন চাষি, হতভাগা চাষি, আমি যদি বলি হতভাগা চাষি, আলু আবাদ করে নিজেকে অসহায় মনে হচ্ছে এবং হতভাগা মনে হচ্ছে যে সময়। তো এরকম একটা সময় ডিবিসি নিউজ আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বাসা হলো রংপুর থেকে প্রায় 10 কিলো দূরে পীরগাছা উপজেলার 1 নং কল্যাণ ইউনিয়নে। আমি দীর্ঘদিন থেকে আলু চাষ করি। আমার বাপ, চাচা, দাদা, মানে আমি কৃষক পরিবারের সন্তান, যা শুরু থেকে কৃষি কাজ করি এবং আলু চাষ করি। তো বিগত সময় থেকে দেখতেছি যে পরিমাণ ক্ষতি, গত বছর আলুতে যে পরিমাণ ক্ষতি হয়েছে, এটা আসলে মানে আমরা যেটা আলুতে আমি চাষ করছি, চাষ করাতে যে পরিমাণ যেটা খরচ করছি তার 20% টাকাও আমি ফেরত পাইনি, এমন খরচ। আমার উৎপাদন খরচ পার কেজি আলুতে প্রায় 17 থেকে 18 টাকা। আর যেখানে আমি বিক্রি করে আলুটা মাত্র পাইছি 5 থেকে 60 টাকায়, এবং লাস্টে মাত্র 100 টাকায় আমি আলুটা বিক্রি করছি। তো গত বছরের ক্ষতি নিয়ে এবার আবার আমি আলু চাষ করছি, যে যদি কিছুটা মানে লসটা পোষানো যায়, কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। যার জন্য আমি গত বছরও 60 একর জমি আলু লাগাইছি, এবছরও 60 একর জমি আলু লাগাইছি। কিন্তু এবছর যে অবস্থা হয়েছে, আসলে কিভাবে কাটাই উঠবো চিন্তা করে পারতেছি না। যে আলুর উৎপাদন খরচ হয়েছে 17 থেকে 18 টাকা, সে আলু মাত্র এখন দাম হয়েছে 7 থেকে 8 টাকা। যে তার মাঝে সমস্ত আলুটা পচে যাচ্ছে, যে কোল্ড স্টোরে সংরক্ষণের অভাবে যে আলুটা আমি ঘরের মধ্যে রাখছি, প্রতিনিয়ত আলুটা পচে যাচ্ছে। এর থেকে আসলে কিভাবে মুক্তি পাবো এবং কিভাবে ঋণ পাওনা দেনা পরিশোধ করব, কোনোভাবেই চিন্তা করে পারতেছি না। তো আমি চাচ্ছি যে সরকার যেন এই আলুটাকে কিভাবে রাসেল মিয়া বাজার দর নিয়ে আপনাদের অভিযোগগুলো কি, এই আলুটা কিভাবে রাসেল মিয়া বাজার দরের বিষয়টা একটু জানতে চাইছি। রপ্তানির মাধ্যমে এই মুহূর্তে বাজার দরটা আসলে এই আলুটা তো কোনোভাবেই বাজার দরের সঙ্গে আমরা করতে পারতেছি না। যে বাজার দর তো বর্তমান বাজার দর হচ্ছে আপনার 6 থেকে 7 টাকা, 8 টাকা, কিন্তু আমার উৎপাদন খরচ হচ্ছে 17 থেকে 18 টাকা। একদম পরিষ্কার। এখন আমরা যে আলুটা বিক্রি করব, আমি শুনলাম, বিক্রি করার মতো কোনো ব্যাপারইও পাচ্ছি না। আলুটা আমরা কার কাছে বিক্রি করব? জি, শুনবো নিশ্চয়ই আপনার কাছ থেকে। খন্দকার শরীফুল ইসলাম, আমরা রাসেল মিয়ার কথা শুনছিলাম, তার উৎপাদন খরচ প্রায় 17-18 টাকা, বিক্রি করতে হচ্ছে তাকে 6 টাকা 7 টাকায় বাধ্য হয়ে। আমরা প্রতি বছরই কিন্তু এই চিত্রগুলো দেখি, এবং প্রতি বছরই রাসেল মিয়া যে হতভাগা হিসেবে নিজেকে উপস্থাপন করলেন, সেই হাহাকারও কিন্তু আমরা শুনি। এইটার আসলে সংকটটা কোথায়? আসলে কেন প্রতি বছর একই ঘটনা আমরা বারবার পুনরাবৃত্তি দেখছি? একটু যদি মোটা দাগে এটি দিয়ে শুরু করতে চাই আলোচনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে এই আলু আমাদের একটা অর্থকরী ফসল, এটা আমাদের একটা খাদ্যশস্য। এখন আমরা আলু, এখন বাংলাদেশের কৃষকরা অনেক ভালোভাবে আলু চাষ করতেছে, বিশেষ করে উত্তরাঞ্চলের আবহাওয়া এবং মাটি অত্যন্ত উপযোগী আলু চাষের জন্য। তো এই কারণেই এখন আমাদের যে আলুর উৎপাদন কিন্তু এখন অনেক বেড়েছে। এখন আমরা যেটা দেখি, হেক্টর প্রতি প্রায় আলু 30 লাখ টন, আমরা 30 লাখ টন উৎপাদন সম্ভব
তো এইটি গড়ে কিন্তু 25 লাখ টন আমরা গড়ে হয়, কিন্তু 30 লাখ ওটা সম্ভব। আমাদের যে এখন আলু দেখেন যে চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু আলুর উৎপাদন অনেক বেশি। কৃষকরা মনে করে, গত বছরও কিন্তু কৃষকরা, যা আমরা শুনলাম আমাদের কৃষক প্রতিনিধি যিনি আছেন এখানে রাসেল সাহেবের মুখ দিয়ে, যে আলু গত বছরও কিন্তু এটা লস ছিল। তো সেই জন্য পরিকল্পনার একটা বিরাট অভাব রয়ে গেছে। এই আলু যদি আমরা একটা পরিকল্পনা, সরকারকে যদি কৃষি বিভাগের মাধ্যমে আমরা আসলে যে পরিকল্পনা, খরচের সাথে উৎপাদন খরচটা যে 16 থেকে 18 টাকা উনি বললেন, সেই উৎপাদন খরচটা যে যাতে বাজার প্রাইসটা কিভাবে, এটি সরকারেরই একটা বড় দায়িত্ব যেটা স্থিতিশীলতা রাখার জন্য। আর এটা যদি তারা পচনশীল একটা দ্রব্য, যে কোনো সময় যেটা দেখলাম আমি, এখনো দেখা যাচ্ছে যে অনেক আলু পচে যাচ্ছে। তো এই পচনশীল দ্রব্যটাকে দ্রুত যদি সংরক্ষণাগারে না, সেটা কি আসলে ডক্টর খন্দকার, কোল্ড স্টোরেজের সংকটের কথা আমরা প্রায় শুনি যে কোল্ড স্টোরেজ কম, কোল্ড স্টোরেজ, মানে এইটা কি আসলে মূল সমস্যা, নাকি আসলে আপনি যেটি বললেন যে পরিকল্পনার অভাব, মধ্যস্বত্বভোগী বা পাইকারি বাজার ব্যবস্থাপনায়ও আসলে কোথাও ঘাটতি রয়ে গেছে, সেগুলো কি কারণ কিনা? উম, সেটি একটি কারণ ডেফিনেটলি। সেখানে মনিটরিং সরকারের আরেকটি বিষয় রয়ে গেছে, যে সরকার যদি এখানে কৃষি সমবায় যদি থাকতো, এখানে যদি সেটি শক্তিশালী হতো, তাহলে কিন্তু তারা ওই পাইকারিদের সাথে ডিপেন্ডেন্ট হতো না। তারা সরাসরি সরকারকে হোক আর যেখানেই হোক, সুপার শপে হোক বা রপ্তানি কাজে, তারা সরাসরি অংশগ্রহণ করতে পারতো। কিন্তু এখন সেটি না হওয়ার কারণে তারা কোনো জায়গায় হয়তো কিছুটা জিম্মি হয়ে আছে, যে তাদেরকে যদি এই সময়ে ওই প্রপার মূল্যটা না দেওয়া হয়, তারপরেও তাদের হাতে কিছুই করণীয় নাই। কারণ তারা সেই আলুকে ডিসপোজ করতে চায়, তাদের আলু রাখার কোনো জায়গা নাই। যার জন্য যদি তাদের 16 টাকা 17 টাকা খরচ হওয়ার পরেও আমি বলবো যে এইটি তারা যদি 17 টাকাও 18 টাকা না পায়, তারা কমপক্ষে 20 থেকে 22 বা 25 টাকা পাওয়া দরকার একজন কৃষক, কিন্তু সেটি তারা পাচ্ছে না। কোনো না কোনোভাবে এটি মনে হয় মধ্যস্বত্বভোগী রয়ে গেছে। সেটির ব্যাপারে একটি মনিটরিং খুব জোরদার করা দরকার। আমি মনে করি যে সেটি তারা কেন ন্যায্য মূল্য পাচ্ছে না। এবং আরেকটি হলো যে এই খরচটা কিন্তু যেটি হয়েছে সেইটি সেটিও কমানোর কোনো, বিশেষ করে উৎপাদন খরচটি যেটা হয়েছে সেটি হয়তো কৃষকরা আরও ভালো বলতে পারবে। তবে আমার কাছে মনে হয় অনেক সময় কৃষকরা যেমন বীজ কিনতে গিয়ে তাদের অনেক টাকা এখানে ব্যয় করতে হয়, প্রায় 40% টাকা চলে যায় বীজ কিনতে, সার, কীটনাশক, সেচ, এই সব জায়গাগুলোতে যদি পরিমিত তারা আসলে, অনেক সময় দেখা যায় যে আমরা দেখেছি সেই জায়গাটাও মনিটরিংয়ের একটা জায়গা রয়ে গেছে, যে এই উৎপাদন খরচটা ওনারা যেটা বলতেছেন সেটাও কি কমানোর কোনো জায়গা ছিল কি না, সেটাও কিন্তু মনিটরিংয়ের একটা জায়গা। তো আমাদের যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছেন তারা চেষ্টা করে যাচ্ছেন আমি জানি। তারপরেও সেক্ষেত্রে আমরা যে পূর্বাভাস দিয়ে কতটুকু তারা, আমরা দেখেছি যে তারা কীটনাশকের প্রয়োজন নাই, তারপরেও কিন্তু অনেক সময় কীটনাশক ব্যবহার করতেছে। ছত্রাকনাশকের প্রয়োজন নাই, তারপরে পানি দেখেন ওভারফ্লো হয়ে যাচ্ছে, সেই পানিরও এতটা প্রয়োজন নাই, তারপরেও সেটা, যার জন্য এখানে স্পেন্ট ওভার। ডক্টর খন্দকার, আমি আসবো আপনার কাছে। আমার প্রশ্ন থাকবে যেটি, যে আপনি যে সংকটগুলোর কথা বললেন, এরপরেও কিন্তু আমরা দেখি যে প্রতি বছরই উদ্বৃত্ত থাকে আলু এবং বহুগুণ হয় আলু, এবারও সেটি হয়েছে। মানে সেই ক্ষেত্রে উৎপাদন বেশি হওয়ার পরে আমরা আসলে রপ্তানি কেন করতে পারছি না, সেখানেও কি আসলে কোনো ধরনের সংকট রয়েছে কিনা, সেই প্রশ্ন নিয়ে ফিরবো আপনার কাছে। একটা বিরতির সময় হয়ে গেছে, দুজনেই থাকুন আমার সাথে। একটা বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে। ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজ আমরা আলোচনা করছি আলুর ভালো ফলনে কৃষকের কপালে কেন চিন্তার ভাঁজ, এই বিষয়ে। এবং আলোচনা করতে আমার সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ রাসেল মিয়া এবং ডক্টর খন্দকার শরীফুল ইসলাম। ডক্টর খন্দকার শরীফুল ইসলাম, আপনার কাছে যাব, কিন্তু তার আগে আরেকটু আমাদের যেই আলু চাষি রয়েছেন রাসেল মিয়া, তার কাছ থেকে একটু শুনে আসতে চাই। রাসেল মিয়া, কোল্ড স্টোরেজের কথা বারবার বলা হয় যে এটি একটি সংকটের একটা বড় কারণ, কোল্ড স্টোরেজের অপ্রতুলতা। এবার আসলে কোল্ড স্টোরেজ আলু রাখতে গিয়ে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা, বা অতিরিক্ত কোনো খরচ হয়েছে কিনা? আরেকটা বিষয় হবে, শুনতে চাই আপনার কাছে, যে পাইকারি দামে কোনো ঘাটতি লক্ষ্য করা গেছে কিনা, মধ্যস্বত্বভোগীদের কারণে কোনো জায়গায় মনে হয়েছে কিনা যে অসুবিধায় পড়েছেন? আসলে কোল্ড স্টোরে তো সংকট আছেই। এবছর আমরা আলু রাখতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি।
আমরা যারা আলু চাষি কোলেস্টোরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। রংপুরে কোলেস্টোর যে পরিমাণ আছে তার থেকে আমাদের আলু অনেক বেশি। তো এই চাষিকে, আমাদের মতো চাষিকে বাঁচাইতে হইলে এই মুহূর্তে রংপুরে প্রচুর কোলেস্ট্রল লাগবে। আর কোলেস্ট্রল হইলে এই আলুটা আর নষ্ট হবে না। এই মুহূর্তে রংপুরে কোলেস্ট্রলের অনেক বেশি প্রয়োজন। আমি আশা করব যে আপনাদের মাধ্যমে সরকার যেন এই বিষয়ে, সরকারের উদ্যোগে সরকার যেন রংপুরে কোলেস্ট্রল স্থাপন করে, এটা আমি আপনাদের মাধ্যমে আশা করব আর কি। তাহলে কিছুটা হয়তো আলু পচাটা কমতে পারে, মানুষের ক্ষতি কিছুটা হলেও, আলু চাষির কিছুটা হলেও ক্ষতি কমবে। একদম পরিষ্কার। ডক্টর খন্দকার, আপনার কাছে আমার প্রশ্ন ছিল যেটা যে বাজার ব্যবস্থা, বাজারে তো না আসলে বাজার ব্যবস্থাটা জি 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 বুঝতে পেরেছি আপনার কথা। ডক্টর খন্দকার, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আমরা শুনছিলাম এবারও আমাদের রাসেল মিয়া যেটি বলছেন যে কোল্ড স্টোরেজেরও একটি সংকট রয়েছে, এবং কোল্ড স্টোরেজে কি আসলে সমাধান? পাশাপাশি আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে আমার বিরতির আগে, যে এত আলু হয়, উৎপাদন প্রায় দ্বিগুণ হয়ে যায় লক্ষ্যমাত্রার চেয়ে, বা যতটুকু প্রয়োজন, রপ্তানি কেন বাড়াতে পারছি না? প্রথম কথা হলো যে কোল্ড স্টোরেজ আসলে একমাত্র সমাধান নয়। কারণ হলো যে এবছরে যে আলু উৎপাদন হয়েছে সেই আলু প্রায় 25 লাখ টন এক্সট্রা আলু। যদি আমাদের রপ্তানি না করা যায় তাহলে এই 25 লাখ টন খাদ্য কিন্তু এক্সট্রা খাদ্য। এই খাদ্য আমাদের যে প্রয়োজন তার চেয়েও বেশি, অর্থাৎ কোল্ড স্টোরে রেখেও কিন্তু পরবর্তী বছরে এই আলু আবার চলে যেতে হবে। তো যার জন্য এটি সমাধান নয়। আমাদের যে পরিমাণ আলু উৎপাদন হয়েছে সেই আলুটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এই এক বছরের মধ্যে কোল্ড স্টোরে রাখতে হবে, সাথে সাথে এগুলোকে আমাদের বাইরে রপ্তানির জন্য চেষ্টা করতে হবে। তো রপ্তানি চেষ্টা করতে গেলে যেটি দরকার সেটি হলো যে আপনার রপ্তানি যোগ্য প্রোডাক্ট আমাদের দরকার, যে সেখানে ফাইটোস্যানিটারি যে মেজার, সেই মানটা আমরা অনেক সময় নিয়ন্ত্রণ করতে পারি না, সেটার দিকে বেশি নজর দিতে হবে। ভালো গ্রেডিং করতে হবে, সেখানে ভালো প্যাকেজিং করতে হবে, সেখানে বাজার খুঁজতে হবে, সেখানে কোন কোন দেশে আমাদের প্রোডাক্ট যেতে পারে সে ব্যাপারে সরকারকে তাদের চুক্তি থাকতে হবে। এবং আমাদের বাজার যথেষ্ট রয়েছে, আমরা জানি মধ্যপ্রাচ্যে কিছু কিছু জায়গাতে বা মালয়েশিয়াতে আমাদের আলু সেখানে বাজার আছে। আমরা যদি শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, এইসব অনেক দেশ আছে যেটা বাংলাদেশের আলু সেখানে আমরা রপ্তানি করতে পারি। তো সেক্ষেত্রে একটি জায়গা হলো যে আমাদের যে আলুকে গ্রেড, মানে ভালো মানের গ্রেডিংয়ে আমাদের নিয়ে যেতে হবে। অনেক সময় দেখা যায় যে এই গ্রেডিংয়ের জন্য আমাদের আলু তারা গ্রহণ করে না। তো এটি একটি আমার কাছে মনে হয় যে আলু উৎপাদন, এটি যেমন আমাদের কাছে মনে হচ্ছে এটি একটা হতাশার একটি সমস্যার, কিন্তু আমরা যদি বাজার খুঁজে বের করতে পারি, রপ্তানিতে এগিয়ে যেতে পারি, এটি আমাদের জন্য, আমি মনে করি যে এটা কোনো হতাশার কারণ না, এটি বরং আমাদের কোনো সংকটও না। আমি মনে করি এটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আমাদের একটি নতুন পথ করে দিবে, এবং আমাদের কৃষিভিত্তিক শিল্প স্থাপনের জন্যও, কারণ এই আলুর কারণেই আমরা হয়তো এগিয়ে যেতে পারবো যে আমাদের প্রক্রিয়াজাতকরণ শিল্প, আমাদের কাঁচামাল রয়ে গেছে অথচ আমরা সেই শিল্পজাত করতে পারতেছি না। সেদিক থেকেও আমার মনে হয় আমাদের অনেক অ্যাডভান্টেজ রয়ে গেছে। একদম ডক্টর খন্দকার, জি, আমি সেই পরিকল্পনার কথাই শুনবো, দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাই শুনবো, এবং সেটি দিয়ে আসলে সম্ভব কিনা আলু নিয়ে প্রতি বছরের যেই সংকট, চাষির যেই আসলে হাহাকার, যে কান্না যাই বলি না কেন। আমার সাথে মোহাম্মদ রাসেল মিয়া যিনি রয়েছেন, আপনারা এই মুহূর্তে আসলে কি চান, বা কোন জায়গাগুলোতে নজর দিলে কিছুটা হলেও সংকট কমবে, আপনাদের কিছুটা হলেও উপকার হবে, সেই চাওয়াটুকু যদি একটু শুনতে চাই। এই মুহূর্তে আমার চাওয়া, আমি সহ আমাদের আলু চাষিদের চাওয়া, রংপুরের হাজার হাজার আলু চাষির চাওয়া, চাষিদেরকে সহজ শর্তে লোন দেয়া। আর এই লোন যদি না দেয় তাহলে আগামীতে কেউ আলু চাষ করবে না। আর এই আলু চাষ না করলে আপনাদের হয়তো খেয়াল আছে কিনা জানি না, যে 23-24 অর্থ বছরে আলু আমদানিকারক দেশ হিসেবে আমরা রপ্তানিকারক দেশ থেকে আমাদেরকে আমদানি করতে হয়েছে। তা আমার আশঙ্কা হয়তো আগামীতে আমাদের মতো চাষি হয়তো আর আলু আবাদ করবে না, না করার কারণে এই আলু আবার আমদানি করতে হবে। তো সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, নতুন সরকার দ্রুত যেন এই ব্যবস্থা নেয়, কিভাবে সহজ লোন দিয়ে এই চাষিদেরকে আগামীতে আলু যেন আবাদ করায়। আর এই কোলেস্টোরের মাধ্যমে, রংপুরে কোলেস্টোরের প্রয়োজন আছে, রংপুর সহ সারা বাংলাদেশে সরকার যেন নিজ উদ্যোগে কোলেস্টোর তৈরি করে। কোলেস্টোরের মাধ্যমে হয়তো এই আলুটা আর কি কোলেস্টোরে রাখলে
শর্ট হবে না, আর আলুর ন্যায্য মূল্য দিতে হবে চাষিকে। যেই 17 থেকে 18 টাকা আমাদের পার কেজি আলু উৎপাদন খরচ, এখানে সীমিত কিছু লাভ দিয়ে ন্যায্য একটা সরকার যেন একটা দাম নির্ধারণ করে দেয়, আর আলুটা যেন কিছুটা রপ্তানির ব্যবস্থা করে। রপ্তানির ব্যবস্থা না করলে এই চাষির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। আগামীতে এই চাষি কেউ আলু আবাদ করবে না। একদম পরিষ্কার। আর এই আলু যদি আবাদ না করে তাহলে আলু আবার আমদানি করতে হবে। একদম পরিষ্কার। আমি একটু ডক্টর খন্দকারের কাছে আবারও যেতে চাই, একদম সংক্ষেপে যদি শুনে নিই যে আপনি একটা পরিকল্পনার কথা বলছিলেন, বা আমরা আমাদের চাষি ভাইয়ের কথাও শুনলাম, তিনিও কিছু জিনিস চাইলেন। সব মিলিয়ে আসলে কি ধরনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা যায় সংক্ষেপে যদি একটু শুনি। একটা জিনিস, আমাদের যে সমন্বিত ফসল পরিকল্পনা, এটি দরকার। যে অতিরিক্ত উৎপাদনের ঝুঁকিতে আমরা যেন কখনো না পড়ি। অর্থাৎ এখন আমাদের প্রায় 4 লাখ হেক্টর জমিতে চাষ করা হচ্ছে আলু। আমাদের এখন 3 লাখ হেক্টর জমিতে আলু চাষ করলেই আমাদের জন্য এই মুহূর্তে যে রিকোয়ারমেন্ট সেটি ফুলফিল সম্ভব, এখন যে উৎপাদন রেট আমাদের যেটা রয়ে গেছে। তো এইটির একটি পরিকল্পনার অভাব। আমরা আর 1 লাখ হেক্টর জমি থাকবে, সেই 1 লাখ হেক্টর জমি আমরা অন্য যে অর্থকরী ফসলে সেখানে চলে যেতে পারি, বা অন্যান্য গুরুত্বপূর্ণ ফসলে চলে যেতে পারি। এটি একটি পরিকল্পনা। 2 নম্বর হলো যে আমরা সেখানে বাজার, আমি আগেই বলেছি যে আমাদের রপ্তানিযোগ্য প্রোডাক্ট হতে হবে। আরেকটি পরিকল্পনা আমাদের লাগবে যে আমরা আলু এই খাদ্যগুলিকে যদি পর্যাপ্ত বা অতিরিক্ত খাদ্য হয়, সেই খাদ্যকে আমাদের কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন করে, আমার কাছে মনে হয় যে স্কুলে বা হসপিটালে বা যেসব ত্রাণের জন্য আমরা যে কাজগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে যে আমাদের এত টন আলু যাবে ত্রাণের জন্য, এত টন আলু যাবে স্কুল ফিডিংয়ের জন্য, এত টন আলু যাবে হসপিটালের জন্য, সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য যাবে। আমার কোল্ড স্টোরেজের জায়গা নাই, তা সেইভাবে আমাদের একটা প্ল্যানিং থাকতে হবে। সেই প্ল্যানিং দিয়ে আমরা এগিয়ে যেতে হবে। আলু আসলে যদি আমরা প্ল্যানিং থাকতে হবে যে আমাদের যে ইন্ডাস্ট্রি তৈরি করার প্ল্যানিং থাকতে হবে। প্রতি বছরই তো আমরা এটা শুনতেছি, আর প্রতি বছরই আমাদের কৃষকদেরকে কিন্তু আমরা মানাতে পারতেছি না। কৃষক গত বছরও কিন্তু তাদের লস হয়েছিল, এই বছরেও তাদের এই প্ল্যানিংটা যদি থাকতো যে আমরা কতটা করতে পারবো, সেই জায়গায় তার বেশি আমরা যেতে পারবো না, তাহলেই কিন্তু কৃষকের আজকে এই লসের মুখে পড়তে হতো না। কৃষককে সেই জায়গায় একটা গাইডলাইন দিতে হবে সরকারের। আরেকটা হলো বাজার মনিটরিংয়ের জন্য সরকারের খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে যেখানে কোনোভাবেই যেন কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, তার যে টাকাটি খরচ হয়েছে সেটি একটা মিনিমাম প্রাইস বেঁধে দেওয়া থাকতে হবে সরকারের। তার নিচে কখনো আলু বিক্রি হবে না, এটি হতে হবে তার। অর্থাৎ তার উৎপাদন খরচ থেকে সে যেন লসে না পড়ে। এটি তো সব মিলিয়ে আমি বলবো যে এই ঝুঁকিগুলি যেগুলি আছে, সেই ঝুঁকিগুলি সরকারের সরাসরি মনিটরিং, যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে সেখানে তার সরকার সেখানে জরিমানা করবে, যে এই ঘটনাটা কেন ঘটতেছে, সেখানে ম্যাজিস্ট্রেটের থাকবে, মনিটরিং থাকবে সরাসরি, এবং সেই দুর্বল বাজার ব্যবস্থা থেকে কাটিয়ে উঠতে হবে, এবং সেখানে আমাদের যে সীমিত রপ্তানি হচ্ছে সেটা থেকে কাটিয়ে উঠে আমাদের বড় ধরনের রপ্তানিতে যেতে হবে। একদম এবং আমার যেটা আছে যে আর যে সব লোকাল একদম। যে কোল্ড স্টোরেজ যে সীমিত সংখ্যক আছে সেগুলোকে একদম বাড়াতে হবে। পরিষ্কার। সব জি। মিলিয়ে আমার কাছে মনে হয় এটি একদম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের সাথে আজকে টালিখাতায় যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।